সিসিএনএ হচ্ছে আমাদের কোর্সের নাম, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। নামটা সবাই জানেন কোর্সের। আমরা এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এই স্লাইডে সিসিএনএ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। সিসিএনএ এটা অনলাইনে পরীক্ষা দিতে হয়, এরকম একটা পরীক্ষা। আপনি আগে পড়াশোনা করবেন, নিজে কোর্স করে বা যেভাবেই হোক কোর্সের প্রস্তুতি নেবেন, পরীক্ষার প্রস্তুতি নেবেন একটা সিলেবাস ফলো করে। তারপরে আপনাকে সিসিএন এর এক্সাম সেন্টারে গিয়ে, যে কোনো একটা এক্সাম সেন্টার, বাংলাদেশে অনেকগুলো এক্সাম সেন্টার আছে, অথরাইজড টেস্ট সেন্টার বলে, এরকম কোন একটা টেস্ট সেন্টারে গিয়ে আপনি পরীক্ষা দিবেন। সেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের এই পরীক্ষা দেওয়াটাই হচ্ছে টার্গেট। সিসিএনএ এক্সাম, এই এক্সামের কোড নাম্বার হচ্ছে 200301। এটা হচ্ছে পরীক্ষার কোড নাম্বার। এখানে যে সিলেবাসটা আমরা পড়বো, এই সিলেবাসের কোড এটা। এই সিলেবাসটা 2020 সালের 24 ফেব্রুয়ারি থেকে চলতেছে। যে কোনো সময়, যে কোনো সময় বলতে ধরে নেওয়া যায় যে আরো 1-1.5 বছর এই সিলেবাসটা থাকবে। ঠিক আছে, আরো অন্তত 1-1.5 বছর এই সিলেবাসটা থাকবে। তো তারপরে এই সিলেবাসটা আবার চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয় তখন আপনার এই নাম দিয়া কোড নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যে 200301 কোড নাম্বারটা দেখতে পাচ্ছি, এই কোড নাম্বারটা তখন চেঞ্জ হবে। সিলেবাস চেঞ্জ হলে এই কোড নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। আমরা অনলাইনে যে পরীক্ষাটা দিব, এই পরীক্ষাটাতে টোটাল আমাদের 1000 মার্কসের কোশ্চেন গুলো ফেস করতে হবে। 1000 মার্কসের বেশ কিছু কোশ্চেন আসবে, টোটাল মার্কস থাকবে 1000। 1000 মার্কসের জন্য অ্যারাউন্ড 102টা প্রশ্ন থাকবে। সিসিএনএ পরীক্ষাতে মোট কয়টা প্রশ্ন থাকে এই জিনিসটা ফিক্সড না। এই জিনিসটা হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হয়। এখন গত বেশ কিছুদিন ধরে যারা পরীক্ষা দিচ্ছে, তাদেরই সবার অ্যারাউন্ড 102। অ্যারাউন্ড 102 মানে কিন্তু 102 ফিক্সড না। আপনার পরীক্ষার সময় 97-98টা প্রশ্ন আসতে পারে, আবার 102-3-4-5টাও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন যে কয়টাই থাকুক, টোটাল মার্কস 1000, এটা ফিক্সড। এটা চেঞ্জ হয় না কখনোই। প্রশ্ন সংখ্যা বাড়তে পারে, কমতে পারে। আর এই 102টা প্রশ্ন, বা ধরেন 100টা, অ্যারাউন্ড 100 প্রশ্ন। এই প্রশ্ন হবে তিন ধরনের। অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার। মানে একটা কোশ্চেনে একাধিক কারেক্ট অ্যান্সার থাকবে। একটা কোশ্চেনে A B C D এরকম 4টা অপশন, এর বাইরেও থাকতে পারে, আরো থাকতে পারে 5টা 6টা 7টা অপশনও থাকতে পারে। এবং এই 5 6 7টা অপশনের মধ্যে 3টা কারেক্ট অ্যান্সার আছে, এরকম হতে পারে। 2টা কারেক্ট অ্যান্সার আছে, এরকম হতে পারে। তো পরীক্ষাতে মাল্টিপল অ্যান্সার যদি থাকে, সবগুলো অ্যান্সার টাচ করতে হবে। পরীক্ষাতে কোশ্চেন গুলোর পাশে এরকম একটা ব্র্যাকেটে লেখা থাকে চুজ 2 চুজ 3, এরকম লেখা থাকে। চুজ 2 চুজ 3 দেখে আমরা বুঝতে পারি যে ওই কোশ্চেনে কয়টা কারেক্ট অ্যান্সার আছে। যে কোশ্চেন গুলোতে মাল্টিপল অ্যান্সার থাকবে, সেই কোশ্চেন গুলোতে দেখবেন আপনার ব্র্যাকেটে এরকম লেখা থাকবে যে আপনাকে কয়টা অ্যান্সার দিতে হবে। চুজ 2 চুজ 3 এরকম অপশন থাকবে। আর যেগুলোতে এরকম চুজ 2 চুজ 3 থাকবে না, এগুলোতে সিঙ্গেল অ্যান্সার। আর কোশ্চেন গুলোর যে অপশন থাকে, ABCD তে আসলে অপশন থাকে না। অপশন থাকে হচ্ছে রেডিও বাটন। মানে একটা কোশ্চেনের অ্যান্সার গুলো এরকম রেডিও বাটন, আর এখানে একটা অ্যান্সার, আবার রেডিও বাটন, এরকম অ্যান্সার, রেডিও বাটন, এরকম অ্যান্সার, এরকম 3-4টা অপশন থাকবে, ধরেন 4টাই থাকলো। অথবা চেক বক্স থাকে। রেডিও বাটন আর চেক বক্সের মধ্যে পার্থক্য হলো, রেডিও বাটন গুলোতে একাধিক অ্যান্সার সিলেক্ট করা যায় না, চেক বক্স গুলোতে একাধিক অ্যান্সার সিলেক্ট করা যায়। পরীক্ষার সময় এই রেডিও বাটন আর চেক বক্স দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটাতে সিঙ্গেল অ্যান্সার, কোনটাতে মাল্টিপল অ্যান্সার। যেগুলোতে অপশন গুলোর পাশে, মানে অ্যান্সার গুলোর পাশে রেডিও বাটন থাকবে, এটাতে একটা অ্যান্সার। আর যেগুলোতে চেক বক্স থাকবে, সেগুলোতে একাধিক অ্যান্সার। যে কোশ্চেন গুলোতে একাধিক অ্যান্সার আছে, সবগুলো এক কারেক্ট অ্যান্সার আপনাকে টাচ করতে হবে। যদি সবগুলো কারেক্ট অ্যান্সার টাচ করতে না পারেন, তাহলে ওই কোশ্চেনে 0 মার্কস কাউন্ট হবে। অবজেক্টিভ টাইপের এই কোশ্চেনে যে কয়টা কারেক্ট অ্যান্সার আছে, সবগুলো দিতে হয়। সবগুলো দিতে না পারলে কোনো পার্শিয়াল মার্কিং হবে না। এমন হবে না যে একটা কোশ্চেনে 2টা কারেক্ট অ্যান্সার আছে, আপনি একটা দিলেন আরেকটা দিলেন না, সেক্ষেত্রে আপনি অর্ধেক মার্কস পেলেন, এটা হবে না। একটা মিনিট, হ্যাঁ, আমার একটা ফোন আসছে, একটু একটা মিনিট। অবজেক্টিভ টাইপের এই কোশ্চেন গুলোতে, মানে যে কয়টা কারেক্ট অ্যান্সার আছে সবগুলো দিতে হবে। এখানে কোনো পার্শিয়াল মার্কিং হবে না। 2টা কারেক্ট অ্যান্সার আছে, 3টা কারেক্ট অ্যান্সার আছে, আপনি একটা দিলেন আরেকটা দিলেন না, এরকম ক্ষেত্রে আপনি অর্ধেক মার্কস পাবেন, এরকম হবে না। আপনি সবগুলো কারেক্ট অ্যান্সার দিলে ফুল মার্কস পাবেন, না হলে 0 পাবেন। আর একটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ। ড্রাগ অ্যান্ড ড্রপ এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে ম্যাচিং। এখানে কোশ্চেনের ধরনটা হবে এরকম যে বাম পাশে একটা কলামে কয়েকটা ওয়ার্ড থাকবে, ডান পাশে একটা কলামে কয়েকটা ওয়ার্ড থাকবে। এই বামের ওয়ার্ড গুলোর সাথে ডানের ওয়ার্ড গুলো এলোমেলো থাকবে, মিল করতে হবে। এই ওয়ার্ডের সাথে এখানে যার মিল আছে, মিল করতে হবে। এই টাইপের প্রশ্নকে বলা হয় ড্রাগ অ্যান্ড ড্রপ। এটার সাথে এর মিল আছে, একে ক্লিক করে
টেনে এর উপরে ছেড়ে দিতে হবে, একে ক্লিক করে টেনে এর উপরে ছেড়ে দিতে হবে, এরকম হবে আর কি। এক্ষেত্রে এখানে চারটা, এখানে পাঁচটা, বা এখানে পাঁচটা এখানে চারটা কম বেশি হতে পারে। যদি কম বেশি হয়, যে কয়টা মিল থাকবে আমরা মিল করব, যে কয়গুলো মিল নাই ওগুলো যেমন আছে তেমনই থাকবে। এই কোশ্চেন গুলো পরীক্ষাতে এগুলোতেও কোনো পার্শিয়াল মার্কিং থাকবে না। যা মার্কস থাকবে আপনি সবগুলো মিল করতে পারলে ফুল মার্কস পাবেন, না হলে 0 মার্কস পাবেন। কোনো পার্শিয়াল মার্কিং অবজেক্টিভ কোশ্চেন, ড্রাগ অ্যান্ড ড্রপ কোশ্চেনে হবে না। 100টা প্রশ্ন যদি হয় তার মধ্যে মোটামুটি 80টা প্রশ্নই হবে অবজেক্টিভ টাইপের, আর মোটামুটি 15টা প্রশ্ন হবে ড্রাগ অ্যান্ড ড্রপ। কোনো কিছুই কিন্তু ফিক্সড না, টোটাল নাম্বার অফ কোশ্চেনটাই ফিক্সড না, কাজে এখানে 80টাই হবে 15টাই হবে এরকম বলা যায় না, কম বেশি হবে, অ্যারাউন্ড 80, অ্যারাউন্ড 15 এরকম। আর পাঁচটা মতো থাকে হচ্ছে সিমুলেশন টাইপের কোশ্চেন, পাঁচটা থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, এরকম হয়। সিমুলেশন টাইপের কোশ্চেন গুলো হচ্ছে পরীক্ষার সময় আপনাকে অনলাইনেই রাউটার, সুইচ এগুলো কনফিগার করতে হবে। অনলাইনে আপনাকে রাউটার কনফিগার করতে হবে, সুইচ কনফিগার করতে হবে। আপনাকে একটা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করে দিবে, এই নেটওয়ার্ক টপোলজিতে কি প্রবলেম আছে এটা বলে দিবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এই এই কাজ করতে চায়, বা ইউজার এই এই কাজ করতে চায়, এই কাজগুলো হয় না, এরকম প্রশ্ন হবে। সেক্ষেত্রে আপনাকে ট্রাবল শুট করতে হবে, প্রবলেম কি আছে, কোন রাউটারে প্রবলেম আছে বা কোন সুইচে প্রবলেম আছে খুঁজে বের করে প্রবলেমগুলো সলভ করে দিতে হবে। এটা হচ্ছে আহ, এই সিমুলেশন টাইপের প্রশ্ন। সিমুলেশন টাইপের প্রশ্নগুলো পরীক্ষার সময় এরকম হয়, কখনো কখনো সরাসরি সিমুলেশন আসে না, মানে আমাদের রাউটার সুইচ এগুলো কনফিগারেশন করতে আসে না। একটা রাউটার কনফিগার করা আছে, সুইচ কনফিগার করা আছে, সেগুলোর ছবি দেয়, সেই ছবি থেকে আমাদেরকে প্রশ্ন করে। ছবি দেখে তখন কোন একটা প্রবলেমের কথা বললো যে এখানে কি কোন কমান্ডটা ভুল আছে, বা এই কাজ করার জন্য কোন কমান্ড অ্যাড করতে হবে, তখন ছবি দেখে কোন কমান্ড অ্যাড করতে হবে বা রিমুভ করতে হবে এবিসিডি তে অপশন থাকবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন, মানে সিমুলেশনের প্রশ্নগুলোই অবজেক্টিভ আকারে আসে, এরকম অনেক সময় হয়। 3 ধরনের প্রশ্ন থাকবে, 3 ধরনের প্রশ্ন মিলে টোটাল 100টার মতো। আর এই পরীক্ষার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টা, একটানা 2.5 ঘন্টা অনলাইনে পরীক্ষা হবে। পাশ করতে হলে আপনাকে 825 মার্কস পেতে হবে। এখন এই মার্কসটা না শো করে, এটা একটা পার্সেন্টেজ আকারে মার্কসটা শো করে, কত পার্সেন্ট মার্কস পেলেন এটা শো করে। আগে হচ্ছে টোটাল মার্কস কত এটা শো করতো। আর এই পরীক্ষা দিয়ে পাশ করলে আপনি যে সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 3 বছর। 3 বছরের মধ্যে আপনাকে সিসকোর অন্য কোনো না কোনো একটা পরীক্ষা দিয়ে, বা এই পরীক্ষাটা আবার দেওয়া যায়, মানে 3 বছরের মধ্যে আপনাকে সিসকোর কোনো না কোনো একটা পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেটটা পরবর্তী 3 বছরের জন্য রিনিউ করতে হবে। এটা হলো সিস্টেম। আপনি একবার পরীক্ষা দিয়ে পাশ করলে যেদিন পরীক্ষা দিবেন ওই দিন থেকে পরবর্তী 3 বছর এই সার্টিফিকেটটা ভ্যালিড, তারপরে সার্টিফিকেট ইনভ্যালিড। এই জন্য আপনাকে হচ্ছে 3 বছরের মধ্যেই অন্য কোনো পরীক্ষা বা এই পরীক্ষায় আবার দিয়ে সার্টিফিকেটটা রিনিউ করতে হবে। এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। রিনিউটার ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল, যদি 3 বছরের মধ্যে না দিয়ে সাপোজ 3 বছর ওভার হয়ে যাওয়ার পরে কেউ 5 বছর পরে করলো, সেক্ষেত্রে কোনো পার্থক্য আছে কি নাকি হ্যাঁ, একই? সেক্ষেত্রে এই সার্টিফিকেটের সাথে ওই সার্টিফিকেটের কন্টিনিউশন থাকবে না, এটা আর রিনিউ হবে না। পরে যে পরীক্ষা দিয়ে পাশ করলো ওই সার্টিফিকেটটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, এটা আর রিনিউ হবে না। আপনি যখন সিসিএন এ পরীক্ষা দিবেন একবার, সিসকো আপনাকে একটা আইডি দিবে, এই আইডিটা জি জি। ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক আইডি। পরবর্তীতে আবার যখন পরীক্ষা দিবেন তখন এই আইডি ব্যবহার করেই পরীক্ষা দিতে হবে। তাহলে আপনার এই পরীক্ষার সাথে পরবর্তী পরীক্ষাগুলো লিংক হবে, এবং পরবর্তী পরীক্ষাগুলো যখন দিবেন তত ওই সার্টিফিকেট গুলো যতদিন ভ্যালিড, এইটাও ততদিন ভ্যালিড থাকবে। এবার আপনি যদি 3 বছর পার করে ফেলেন তারপরে পরীক্ষা দিলে আপনার ওই আইডিটা আর অ্যাক্টিভ থাকবে না, ওইটা দিয়ে আর পরীক্ষা দেওয়া যাবে না। তখন আপনার নতুন আইডি হবে, ঠিক আছে, তখন আর এই সার্টিফিকেটের সাথে ওইটার কোনো কন্টিনিউয়েশন থাকবে না, এটা আলাদা একটা নতুন আইডি হবে, এবং ওই পরীক্ষা যেদিন দিবেন ওইটার মেয়াদ থাকবে 3 বছর। সিসকোর যে কোনো সার্টিফিকেশনের ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স। জি ভাই। আর কারো আর কোনো প্রশ্ন আছে এখান থেকে অ্যাবাউট এক্সাম? স্যার আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ। পরীক্ষা দিব ইনশাল্লাহ, কিন্তু স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যদি কেউ পরীক্ষা না দেয় তাহলে মানে এর ভ্যালুটা কেমন থাকবে এই কোর্সটা করার পরে। আচ্ছা, আর আরেকটা বিষয় কোশ্চেন আছে স্যার, মানে রিমোটলি কোনো জব করা যাবে কিনা এটার মাধ্যমে, ফ্রিল্যান্সিং অথবা রিমোটলি কোনো জব। হ্যাঁ আছে, আছে রিমোট জব আছে। পরীক্ষা না দিলে যেটা হবে যে সিসকো আপনাকে যে সার্টিফিকেটটা দিবে এটা আপনি পাবেন না। আপনি যে কোর্স করতেছেন এই অফিস আপনাকে একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিবে, যে আপনি তাদের প্রতিষ্ঠান থেকে এই কোর্সটা কমপ্লিট করেছেন, ঠিক আছে।
এটা আপনাকে তারা একটা সার্টিফিকেট দিবে। আর যদি আপনি পরীক্ষা দিয়ে পাশ করেন, তাহলে সিসকো আপনাকে একটা সার্টিফিকেট দিবে। সিসকো যে সার্টিফিকেটটা দিবে, এই সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনি পৃথিবীর কোন দেশে বসে পরীক্ষা দিয়ে পেয়েছেন এটা ইস্যু না। ইস্যু হলো আপনাকে সিসকো সার্টিফাই করেছে যে আপনি রাউটার, সুইচ, তারপরে সিসকোর এই ডিভাইসগুলো কনফিগারেশনে এক্সপার্ট, মানে সিসিএনএ আপনি পাস। সিসিএনএ পাস মানে, আমি একটু পরে সিলেবাসটা দেখাবো, এই টপিকস গুলো আপনি জানেন, এটা সিসকো আপনাকে সার্টিফাই করবে। সিসকো যখন সার্টিফাই করবে, ওই সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল, এটা হচ্ছে সুবিধা। আর যদি আপনি পরীক্ষা না দেন, তাহলে হচ্ছে সিসকোর এই সার্টিফিকেটটা পাবেন না। তাহলে আপনার এই কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা শুধু আপনি বাংলাদেশে জবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, দেশের বাইরে এটার মূল্যায়ন নেই। বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো একে চেনে, কাজেই তারা মূল্যায়ন করবে, কিন্তু দেশের বাইরে আপনার এটার কোনো ভ্যালিডিটি নাই। দেশের বাইরে ভ্যালিডিটি হচ্ছে ওই ভেন্ডর সার্টিফিকেশনের, ওইটা। কাজেই পরীক্ষাটা দেওয়া উচিত, দিতে পারলে ভালো। স্যার আর ওই রিমোট জবের ক্ষেত্রে স্যার? আচ্ছা, রিমোট জবের ক্ষেত্রে হচ্ছে, রিমোট জবের যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলোতে খুঁজলে আপনি পাবেন। এক হচ্ছে যে এখানে আমরা সিসকো প্যাকেট ট্রেসার একটা সফটওয়্যার ব্যবহার করব। এই সিসকো প্যাকেট ট্রেসারেরই অনেক কাজ আছে অনলাইনে, ঠিক আছে। রিমোট অনেক কাজ আছে, মানে যে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো, সিসকো প্যাকেট ট্রেসারের এটা সারা পৃথিবীতে বহু দেশ থেকে ব্যবহার করে এই সফটওয়্যারটা, তারা নেটওয়ার্ক ডিজাইন করে। অনেক দেশে আপনার এই কোর্সটা তাদের মানে স্টুডেন্টের সিলেবাসের মধ্যে আছে, আপনার এই গ্রাজুয়েশনের সিলেবাসে আসলে না, আরো নিচের দিকে। মানে আমেরিকাতে তো এই সিসিএন এর কোর্সটা হচ্ছে আপনার 8-9-এ করায়, আমরা তো হচ্ছে গ্রাজুয়েশনের পরে গিয়ে করি বা গ্রাজুয়েশনের সময় করি। ওদের হচ্ছে স্কুলে এটা করায়, স্কুলিং এই ওদের এই স্যার ভেন্ডর জিনিসটা কি? একটু। ভেন্ডর জিনিসটা তো সেক্ষেত্রে হচ্ছে ওই প্যাকেট ট্রেসারের ল্যাবগুলো আপনি সলভ করে দিবেন, এরকম অনেক কাজ অনলাইনে আছে। আর আছে হচ্ছে যে আপনি অনলাইনে রাউটার সুইচ গুলো কনফিগার করে দিবেন, এরকম কাজও আছে। আপনার যদি ফ্রিল্যান্সিং এর কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, ওই ওয়েবসাইট গুলোতে নেটওয়ার্কিং এর জবগুলো আপনি দেখেন, ওখানে পাবেন। তবে সার্ভার কনফিগারেশন লেভেলের যত কাজ আছে, তার চাইতে এখানে কাজ কম্পারেটিভলি কম। কিন্তু এগুলোর আবার ইয়া বেশি, আপনার মূল্যায়ন বেশি, প্রাইস বেশি, এই কাজগুলোর প্রাইস বেশি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন ভেন্ডর সার্টিফিকেশন কি। ভেন্ডর সার্টিফিকেশন হচ্ছে যে আমরা বাংলাদেশে আইটি রিলেটেড যে পড়াশোনাগুলো করি, আমরা ধরেন সবাই হয়তো গ্রাজুয়েশন করে আসছি বা ডিপ্লোমা কোর্স করে আসছি, আমাদের দেশের শিক্ষা বোর্ড বা টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা ইউনিভার্সিটি আমাকে সার্টিফাই করেছে যে আমি সিএসসি তে পড়াশোনা করেছি। এটা ইউনিভার্সিটি আমাকে সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেটটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট। এই এডুকেশনাল সার্টিফিকেশনের বাইরেও আমাদের কিছু প্রফেশনাল সার্টিফিকেট করতে হয়। যেমন আমরা হচ্ছে লিনাক্স নিয়ে পড়াশোনা করি, উইন্ডোজ নিয়ে পড়াশোনা করি, তারপরে হচ্ছে মাইক্রোসফট নিয়ে পড়াশোনা করি, তারপরে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে, পিএইচপি, তারপরে ওরাকল, এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে পড়াশোনা করি। আবার কেউ কেউ এরকম সিসকো, জুনিপার এগুলো নিয়ে পড়াশোনা করি। এই পড়াশোনাগুলো কমপ্লিট করার পরে আমাদেরকে একটা পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষাটা নেয় হচ্ছে যেমন এই সিসিএনএ পরীক্ষা নেয় হলো সিসকো, সার্টিফিকেট দেয় সিসকো। তারপরে মাইক্রোটিক ওরা পরীক্ষা নেয়, ওরা কল পরীক্ষা নেয়। তারপরে আপনার লিনাক্সের পরীক্ষা আছে। প্রত্যেকটারই হচ্ছে পরীক্ষা দিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নিতে হয়। এই যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নেওয়ার জন্য আমরা পরীক্ষা দিই, এই পরীক্ষাটাকে বলে ভেন্ডর পরীক্ষা। সিসকো একটা ভেন্ডর, তারা প্রোডাক্ট তৈরি করে, মার্কেটে সেল করে। এই প্রোডাক্টের উপর এক্সপার্ট আপনি, এরকম একটা সার্টিফিকেট আপনাকে দিবে। এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার যে পরীক্ষাটা দিতে হবে সিসকোর কাছে, এই পরীক্ষাটাকেই বলে ভেন্ডর সার্টিফিকেশন। ঠিক আছে। আপনি লিনাক্স শিখলেন, প্র্যাকটিস করলেন, ভালো জানেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি টেস্ট দিয়ে পাশ না করবেন, মানে আর ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টেস্টেড না, সার্টিফাইড না। যখন আপনি পরীক্ষা দিলেন, পাশ করলেন, তখন রেড হ্যাট আপনাকে সার্টিফাই করবে যে আপনি লিনাক্সের এই লেভেলের এক্সপার্ট। এরকম মাইক্রোসফটের আছে, নিশ্চয়ই জানেন, এই যে এমসিএসই, এমসিএসএ এরকম আছে। তারপরে আপনার পিএইচপির দিকে গেলে জেন্ট সার্টিফিকেশন আছে, ওরাকলের স্যার দিকে একটা কোয়েশ্চন ছিল। সার্টিফিকেশন আছে। হ্যাঁ, বলেন। আমি বর্তমানে একটা প্রতিষ্ঠানে জবে আছি, আইএসপি তে ওয়াইফাই অফিসে, হুম। ম্যানেজার পোস্টে আর কি। এখন আমি এই বিষয়ে কি এক্সপার্ট হতে হলে কি করতে হবে? যখন আইএসপির জবের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে, আইএসপি তে আপনার সিসকো লাগে, মাইক্রোটিক লাগে, লিনাক্স লাগে, ডাটাবেজও জি, লাগে। ঠিক আছে, সব দিকে আপনাকে এক্সপার্ট হতে, ম্যানেজার লেভেলে কাজ করলে তো আপনার সবকিছুই জানতে হবে। কারণ আপনার জি, হয়তো কিছু করতে হবে না, আপনার আন্ডারে লোক থাকবে, তারা কাজ করবে, তাদের দিয়ে আপনাকে কাজ করাতে হবে। তাদের দিয়ে কাজ করাতে গেলেও নিজের জানতে হবে, নিজে না, কাজ না জানলে কাজ করানো যাবে না। জি, এটা আমার জানার ইচ্ছা ছিল। And আমাদের ইঞ্জিনিয়ার আছে, উনি তো সবকিছু করে, দেখছি রাউটার সেট আপ থেকে শুরু করে হুম। আইএসপি সেট আপ। কিন্তু ম্যানেজার লেভেলে যারা থাকে তাদেরকে সবকিছুই জানতে হয়। ম্যানেজার তো সবকিছু ম্যানেজ করবে, নিজে করবে না, তার আন্ডারে জি, লোকজন জি, থাকবে, লোকজন দিয়ে কাজ করাবে। এখন লোকজন দিয়ে কি কাজ করাবে এটা তো বুঝতে হবে।
বা হ্যাঁ, লোকজন এটা কাজ শিখতে করতে চাচ্ছি গিয়ে, আর কি। লোকজন দিয়ে কাজ করতে গেলে লোকজন কাজে ভুল করবে, তো ম্যানেজারের দায়িত্ব হচ্ছে ওই ভুলটাকে কারেকশন করে নিয়ে আসা, বা কোন কোন হ্যাঁ, জি। জায়গায় ভুল আছে এগুলো ফাইন্ড আউট করে দেওয়া, এই টাইপের জব কাজে। এগুলো করতে হলে আপনাকে এগুলো সব জানতে হবে। আর আইএসপির কাজে আপনাকে সিসকো, মাইক্রোটিক, লিনাক্স এগুলো তো জানতেই হবে। এর পাশাপাশি জি। এখন আইএসপি গুলোতে অনেক ধরনের ডাটাবেস ব্যবহার হয়। তারপরে আপনার এই যে আইপি ফোন সার্ভিস গুলো দেয় আইএসপি, বিভিন্ন আপনার জি। এই যে কি বলে এফটিপি সার্ভারের সার্ভিস দেয় আইএসপি, এগুলো আপনাকে আস্তে আস্তে সব জেনে নিতে হবে। জি। স্যার এগুলা আপনি কি যে শিখাবেন লিনাক্স এর একসাথে? কথা বললেন, আমি এখানে সিসিএনএ কোর্সের একটা সিলেবাস আছে, ওইটা ফলো করব। আমি কোর্সেসটা সিলেবাসটা একটু পরেই দেখাবো যে কি কি জি। আমরা এখানে করব। স্যার আপনি যে লিনাক্স এর কথা বললেন, স্যার এটা কি উবুন্টু নাকি স্যার রেড হ্যাট? মানে আইএসপি তে স্যার কোনটা ইউজ করা হয়? এক এক জায়গায় এক একটা ইউজ হয়, আপনি একটা শিখলে বাকিগুলো পারবেন। ঠিক আছে, খুব বেশি ভেরিয়েশন নাই এগুলোর মধ্যে, ভেরিয়েশন আছে তুলনামূলক কম। কাজে আপনি লিনাক্সের যে কোনো একটা ভার্সনের উপরে যদি পড়াশোনা করেন, বাকিগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করে শিখে নিতে পারবেন। ঠিক আছে, লিনাক্সের যেমন রেড হ্যাট আছে, সেন্টোস আছে, উবুন্টু আছে, অনেকগুলো ভার্সন আছে, তো কালি লিনাক্স আছে। সবই ব্যবহার হয়, এক একজন এক একটা ব্যবহার করে। আপনি যদি একটা ভালো পারেন, তাহলে বাকিগুলো যে কোনোটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। একজন হ্যান্ড রেজ করেছিলেন, একটু বলবেন কোনো প্রশ্ন যদি থাকে আপনার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, বলেন। স্যার, আমরা তো সিসিএনএ শিখতেছি স্যার, এর মধ্যে রাউটার কনফিগারেশন থেকে শুরু করে মোটামুটি নেটওয়ার্কিং এর বেসিক গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কি শুধু সিসকো রাউটারের ক্ষেত্রেই আমরা বুঝতে পারবো, নাকি হচ্ছে হুয়াওয়ে, তারপর হচ্ছে আরো মাইক্রোটিক বা এগুলোর সম্বন্ধেও বেসিক ধারণাগুলো ক্লিয়ার হবে আর কি, আচ্ছা নাকি ওদের জন্য আলাদা আলাদা কোর্সের লাগে? আচ্ছা আচ্ছা, আমি বলি আপনাকে। আমরা এখানে যে কোর্সটা করবো এটা সিসিএনএ, এই কোর্সে আমরা সিসকো রাউটার কনফিগারেশন শিখবো, সুইচ কনফিগারেশন শিখবো, ওয়্যারলেস ডিভাইস কনফিগারেশন শিখবো, অটোমেশন টেকনোলজি সম্পর্কে জানবো। এখন এটা হচ্ছে ডিভাইস কনফিগারেশনের ইস্যু, কিন্তু টেকনোলজি যেমন আমরা ওএসপিএফ রাউটিং শিখবো। ঠিক আছে, তো ওএসপিএফ রাউটিং এর থিওরিটিক্যাল যে পড়াশোনাগুলো আছে, যে ওএসপিএফ রাউটিং কি ধরনের রাউটিং, এর ক্যারেক্টারিস্টিক্স কি, এটা কিভাবে কাজ করে, এটা রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ কিভাবে খুঁজে বার করে, এই টেকনোলজিগুলো সব ডিভাইসের জন্য সেম। কিন্তু কনফিগারেশন কমান্ড সিসকো রাউটারে একরকম, মাইক্রোটিক একরকম, ওয়াইতে একরকম, জুনিপারে একরকম, সবারটা আলাদা আলাদা। ঠিক আছে, টেকনোলজি যেমন আমরা ধরেন ওএসআই মডেল করব, আমরা বিজিপি রাউটিং করব, আমরা সাবনেটিং করব, আমরা মানে একটা রাউটারকে কি করে ফায়ারওয়াল হিসেবে ইউজ করা যায় এগুলো শিখবো, সিকিউরিটি শিখবো। এইগুলো টেকনোলজি সব জায়গাতেই সেম। কিন্তু আপনি জুনিপার বিষয়ে কিছু শেখানো হবে? ওএসপিএফ ওএসপিএফ রাউটিং কনফিগার করবেন সিসকোতে কিভাবে, এখানে এটা শিখবো। কিন্তু মাইক্রোটিক, জুনিপার বা হোয়াই অন্য কোনো ডিভাইস এই কোর্সের মধ্যে কনফিগারেশন নাই, এগুলোর জন্য আলাদা আলাদা কোর্স। টেকনোলজি সবই সেম, কিন্তু কনফিগারেশন কমান্ড এক এক ডিভাইসে এক এক রকম। আমি এখানে শুধুমাত্র সিসকো ডিভাইস কনফিগারেশন শেখাবো। মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এটা শিখলে তো আমাদের বেসিকটা আর কি অন্যান্য রাউটার বা অন্যান্য। নেটওয়ার্কিং নেটওয়ার্কিং রিলেটেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, মিড লেভেল পর্যন্ত আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেমন আমরা একটা রাউটার কনফিগারেশন করতে গিয়ে একটা রাউটারে আইপি দিয়ে বিভিন্ন রাউটিং কনফিগার করি, এইগুলো কনফিগারেশন করার জন্য যে কমান্ড সিসকোতে আমরা ব্যবহার করব, এইগুলো মাইক্রোটিক, জুনিপার, হুয়াই প্রত্যেকের আলাদা আলাদা। কাজেই আপনার যদি মাইক্রোটিকে কাজ করা লাগে, সেক্ষেত্রে মাইক্রোটিকের জন্য কমান্ডটা শিখে নিতে হবে। জুনিপারে কাজ করা লাগে, তাহলে জুনিপারের জন্য কমান্ডগুলো শিখে নিতে হবে। টেকনোলজি সব সেম, কিন্তু কনফিগারেশন কমান্ড এক একটা এক এক রকম। স্যার একটা কোশ্চেন ছিল। হুম। আমার হচ্ছে একটা হচ্ছে উইন্ডোজ 10 আর একটা হচ্ছে উইন্ডোজ 11, দুটোর থেকে কি প্রিন্টার শেয়ার করা যাবে, নেটওয়ার্কিং প্রিন্টার? এটা একটু অন্য রিলেটেড ইস্যু, তারপর আমি বলি হ্যাঁ শেয়ার করা যাবে, কিন্তু এক্ষেত্রে যে ঝামেলাগুলো হয়, উইন্ডোজ অপারেটিং সিস্টেম গুলো এখন মোটামুটি রেগুলার আপডেট হয়, দুই একদিন পর পরই আপডেট হয়। তো এই একটা ঝামেলা হয় যে আপনি প্রিন্টার সেট আপ করলে, প্রিন্টার শেয়ার করলে, তখন এই যে উইন্ডোজের ডিফেন্ডারটা খুব স্ট্রং এখন। এই ডিফেন্ডার আপনার এই শেয়ার প্রিন্টারটাকে ব্লক করে দেয়। ঠিক আছে, যখনই উইন্ডোজ আপডেট হয়, তখনই শেয়ার প্রিন্টারটাকে ব্লক করে দেয়। কাজে এটা মাঝে মাঝে আবার আপনাকে কয়েকদিন পর পরে দেখবেন যে শেয়ার কাজ করতেছে না, তখন আবার নতুন করে শেয়ার নিতে হয়, শেয়ার করে নিতে হয় আবার, এই একটা ঝামেলা আছে। কিন্তু উইন্ডোজের যে কোনো ভার্সন এক ভার্সন আরেক ভার্সনের সাথে প্রিন্টার শেয়ার কাজ করে। সমস্যাটা হয় হচ্ছে যখন উইন্ডোজ আপডেট হয়, তখন উইন্ডোজের ফায়ারওয়ালটাও আপডেট হয়, এই যে ডিফেন্ডার ফায়ারওয়াল যেটা, এটা আপডেট হয়। এই আপডেট হয়ে শেয়ার প্রিন্টারের শেয়ারিংটাকে ব্লক করে দেয়, তখন আবার এটাকে নতুন করে শেয়ার করে নিতে হয়। ঠিক আছে, এটা এটা কোন সলিউশন মানে নাই নাকি? এটার সলিউশন
আসলে ডিফিকাল্ট, আমি পাই নাই। মানে এটা উইন্ডোজ আমি আপডেট বন্ধ করে দিয়েও দেখছি যে তারপরেও আপডেট হয় এবং এই ঝামেলাটা হয়, ওই বারবার শেয়ারিং করে দিতে হয়। স্যার একটা কোশ্চেন করবো এই রিলেটেড। বলেন। আমিও একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি, মানে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে। তো ওখানে ডোমেনের আন্ডারে যে পিসি গুলা, ওগুলা হুম। থেকে নেটওয়ার্ক প্রিন্টার, মানে প্রিন্টার শেয়ার ইজি আর কি, মানে ইয়া হয়। কিন্তু যখন আমি ডোমেনের বাইরে থেকে ওই সাপোজ ল্যাপটপ আমি ডোমেনের মধ্যে ঢুকাই নাই, কিন্তু শেয়ার প্রিন্টার আমি অ্যাড করতে চাই, তখন হচ্ছে অ্যাড হয় না, একটা ইরর আসে। হবে না তো। তার এটা কি এই সেম কারণ, মানে না যেটা না না, বললেন আপনি? এটা না, এটা এটা ডোমেইন কন্ট্রোলার যখন ইউজ করি আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি উইন্ডোজ সার্ভারের, যখন জি ডোমেইন জি। কন্ট্রোলার ব্যবহার করি, ডোমেইন কন্ট্রোলারের আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে সেগুলো ইউজ করতে হলে ডোমেইন কন্ট্রোলারের পারমিশন লাগবে। উইদাউট পারমিশন আপনি ইউজ করতে পারবেন না। তখন যখন আপনি একটা ল্যাপটপ আপনি ওই নেটওয়ার্কে কানেক্ট করলেন, ওইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি ডোমেইন কন্ট্রোলারের মেম্বার না করবেন ততক্ষণ পর্যন্ত ডোমেইন কন্ট্রোলারের সার্ভিসগুলো সে পাবে না। প্রিন্টার তো ডোমেইন কন্ট্রোলারের আন্ডারে আছে, এবং ওই প্রিন্ট জি জি। ইয়াতে আপনার ডোমেইন কন্ট্রোলারে বলা আছে কোন কোন ইউজার প্রিন্ট করতে পারবে, ওখানে ওই সব কনফিগার করা আছে। আপনার ল্যাপটপটা তো ওই ডোমেইন কন্ট্রোলারের মেম্বার না, ল্যাপটপ থেকে প্রিন্ট করবেন এটা তো ডোমেইন কন্ট্রোলার থেকে অ্যালাউ করা নাই, কাজেই হবে না। জি জি। ঠিক আছে। এটা কি কোনো, আমি যদি ডোমেনের ভিতর থেকে কি ওকে কোনো পারমিশন দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বা ডোমেন থেকে, ওই ডোমেন কন্ট্রোলার থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি থেকেই পারমিশন দিতে হবে। তাই না? যখন আপনার কম্পিউটারটা মানে ল্যাপটপটা কানেক্ট করলেন, এটাকে আপনি ওই ডোমেনের ইউজার নেম পাসওয়ার্ড আলাদা আলাদা থাকে সবার। যতক্ষণ পর্যন্ত আপনি ওকে ডোমেনের মেম্বার না করবেন ততক্ষণ পর্যন্ত সে ডোমেনের সার্ভিসগুলো পাবে না, এবং ডোমেইন যে রেস্ট্রিকশন গুলো দিয়ে রাখছে ওই রেস্ট্রিকশনের কোনোটাই সে ব্রেক করতে পারবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একটা বিষয় হচ্ছে, যখন নেটওয়ার্ক শেয়ার দেওয়া হয়, তখন হচ্ছে আমি অন্য পিসি থেকে যদি আমি নেটওয়ার্কে ঢুকতে চাই, অনেক সময় পাসওয়ার্ড চাই, মানে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড। এইটা কেন? এগুলো সিকিউরিটির জন্যই। যখনই আপনি শেয়ার দিবেন, আপনার যখন অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে ডিভাইস গুলো থাকবে সেগুলো অ্যাক্সেস করতে হলে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে। অ্যাডমিন পাসওয়ার্ড ছাড়া তো অ্যাডমিনিস্ট্রেটরের কন্ট্রোল ডিভাইস গুলো পাবেন না। যখন একটা কম্পিউটারে বা একটা নেটওয়ার্কে অ্যাডমিনিস্ট্রেটর আছে, ইউজার আছে, ইউজার তো সব কাজ করতে পারবে না, সব পাওয়ার তো তার নাই। কাজে সে যদি অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোনো কিছু কন্ট্রোল করতে চায়, অ্যাক্সেস করতে চায়, তাহলে তাকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার লাগবে। এই জন্য সেট আপ করতে গেলে অ্যাডমিন পাওয়ার চায়। যেমন আপনি একটা ইউজার হিসেবে একটা কম্পিউটারে লগ ইন করলেন, এখন ইউজার হিসেবে কম্পিউটারে লগ ইন করে আপনি প্রিন্টার সেট আপ করতে পারবেন না। প্রিন্টার সেট আপ করতে হলে আপনাকে অ্যাডমিন হতে হবে। কাজে যখন আপনি প্রিন্টার সেট আপ করতে চাইবেন তখনই আপনাকে বলবে যে আপনার এনাফ পারমিশন নাই, অ্যাডমিন হিসেবে লগ ইন করতে বলবেন। ওই অ্যাডমিন পাসওয়ার্ড চাই হচ্ছে অ্যাডমিন হিসেবে লগ ইন হওয়ার জন্য। কারণ ইউজারের তো কোনো কিছু ইনস্টল করা, কোনো কিছু রিমুভ করা, আইপি চেঞ্জ করা, এগুলোর কোনো কিছু পারমিশন ইউজারের থাকে না, অ্যাডমিনিস্ট্রেটরের থাকে। কাজে আপনি যখনই ইনস্টল করতে চাইবেন তখন আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা চাইবে। কিন্তু আমি অন্য পিসিতে অ্যাক্সেস করলে ওইখানে পাসওয়ার্ড চাচ্ছে না, কয়েকটা পিসি দিয়ে পাসওয়ার্ড চাচ্ছে। যেগুলোতে আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করবেন সেগুলোতে চাইবে না। আবার কোনো কোনো ইউজারকে অ্যাডমিন পাওয়ার দেওয়া থাকে, অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার থাকে উইন্ডোজে। আবার অনেকগুলো ইউজার আপনি ক্রিয়েট করতে পারেন যাদেরকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিতে পারেন। যে ইউজারগুলো অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ারের আছে তাদের তো, তারা তো অ্যাডমিনিস্ট্রেটর, তার তার আলাদা পাসওয়ার্ড লাগবে না। কিন্তু যে ইউজার ইউজার হিসেবে ক্রিয়েট করা, অ্যাডমিন পাওয়ার নাই, তার ক্ষেত্রে পাসওয়ার্ড লাগবে। ডিপেন্ড করবে আপনি কোন ইউজার দিয়ে লগ ইন করেছেন, সেই ইউজারের পাওয়ার কি আছে, তার অ্যাডমিন পাওয়ার আছে কি নাই। ঠিক আছে, তাহলে যেখানে পাওয়া পাসওয়ার্ড চায় না তার মানে ওই ইউজারের অ্যাডমিন পাওয়ার আছে, ওই ইউজারটা অ্যাডমিন ইউজার। অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার আছে, এরপরে আপনি আপনার নাম দিয়ে একটা ইউজার করলেন, সেই ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিলেন, তাহলে তো সে অ্যাডমিনিস্ট্রেটর, তার ক্ষেত্রে পাসওয়ার্ড লাগবে না। কিন্তু যাকে পাওয়ার দিবেন না, ইউজার থাকবে, তার জন্য পাসওয়ার্ড লাগবে। ওকে, আমরা একটু এদিকে ব্যাক করি। দেখেন আমাদের পড়াশোনায় কি কি আছে। এটা হলো সিসিএন এর সিলেবাস। এখানে 6টা চ্যাপ্টার আছে: নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, আইপি সার্ভিসেস, আইপি কানেক্টিভিটি, নেটওয়ার্ক অ্যাক্সেস, সিকিউরিটি ফান্ডামেন্টালস, অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি। এই 6টা চ্যাপ্টারে ডিটেলস কি আছে আমি ওরিয়েন্টেশন ক্লাসে পিডিএফ ফাইল থেকে দেখিয়েছিলাম। ওই পিডিএফ ফাইলটা আবার একটু দেখাই। দেখেন এইখানে 6টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, অনেক পড়াশোনা এখানে আছে। এখান থেকে 20% মার্কস পরীক্ষাতে থাকবে। টোটাল এই যে 1000 মার্কস, 1000-এর মধ্যে 200 এখান থেকে থাকবে।
এই চ্যাপ্টারে অনেক পড়াশোনা, দেখেন 1.1 এর মধ্যেই 1.1 ABCDEFGH কত পড়াশোনা আছে, এগুলো পড়তে হবে সব। তারপরে 1.2 এরকম করে 1.13 পর্যন্ত এই সব টপিকস পড়তে হবে। চ্যাপ্টার 2 নেটওয়ার্ক অ্যাক্সেস, এই চ্যাপ্টার থেকে হচ্ছে 20% মার্কস থাকবে। চ্যাপ্টার 1-এ হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস, বিভিন্ন ধরনের প্রোটোকল, বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস, আইপি অ্যাড্রেস, বিভিন্ন ধরনের কেবল, বিভিন্ন ধরনের টপোলজি, এইগুলো নিয়ে পড়াশোনা আছে চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 2-তে আছে হচ্ছে সুইচ লেভেলের কনফিগারেশন, ম্যাক্সিমাম পড়াটাই হলো এখানে সুইচ লেভেলের কনফিগারেশন, ওয়্যারলেসের কিছু কনফিগারেশন। চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে স্যার বেশি মার্কস থাকে এই একটু চ্যাপ্টারে। ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ বলেন। যেমন এই যে প্রথম যে ইগুলা দেখাইলেন অধ্যায়গুলা, এখানে এইগুলার ক্ষেত্রে মানে আমার কি জাস্ট ওই টপিকটা সম্পর্কে আইডিয়া থাকলেই হবে? যেমন এসএসআইডি বলতে আমরা যেটা বুঝি যে একটা রাউটারের ওয়াইফাই নেম, এরকম মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে না হ্যাঁ, জিনিসগুলো? এগুলো কনসেপ্ট ক্লিয়ার নাকি থাকলে। আমার আরো ইন ডেপথ ডিটেল জানতে হবে? আর ইনডেপথ ডিটেলস কিছু আছে তো এখানে, যেমন এসএসআইডি একটা টার্ম, আবার এসএসআইডির বিভিন্ন সিকিউরিটি দিতে হয়। যখন সিকিউরিটি আপনি নেন, ওয়াইফাই রাউটার কনফিগারেশন যখন করেন, তখন ওখানে জি জি। এসএসআইডি প্রথম কনফিগার করেন। এসএসআইডিটাকে আপনার আপনি সিকিউরিটি দেন, সিকিউরিটি দেওয়ার জন্য ওকে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেওয়ার সময় জি এখানে অনেকগুলো অপশন আসে, ডাব্লিউপিএ 2, ডাব্লিউপিএ 3, ডাব্লিউপিএ হ্যাঁ, পিএসকে, এরকম অপশন আসে না? এখন আসে আমাদের আসে। এখানে জানতে হবে যে ডাব্লিউইপি, ডাব্লিউপিএ, ডাব্লিউপিএ 2 পিএসকে, ডাব্লিউপিএ 2 মানে এন্টারপ্রাইজ, ডাব্লিউপিএ 2 পার্সোনাল, এইগুলোর মধ্যে পার্থক্য কি। ওখানে দেখবেন 4-5টা হ্যাঁ অপশন থাকে। এই 4-5টা অপশনের একটার সাথে আরেকটার কি পার্থক্য আছে, এইটা ডিটেল জানতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষাতে অবজেক্টিভ কোশ্চেন এটা আসবে। যেমন নিশ্চয়ই দেখেছেন ডাব্লিউপিএ 2, ডাব্লিউপিএ 2 পিএসকে, এই দুটা দেখেছেন। হ্যাঁ এখন আপনাকে জানতে হবে ডাব্লিউপিএ 2 এর ক্যারেক্টারিস্টিক্স কি, আর ডাব্লিউপিএ 2 পিএসকে এর ক্যারেক্টারিস্টিক্স কি, দুটার মধ্যে পার্থক্য কি। ওখানে অনেকগুলো টেকনোলজি আছে, সব রাউটারে সব সাপোর্ট করে না, কিছু পুরনো, কিছু নূতন, একেবারে লেটেস্ট কিছু আছে। তো নূতন পুরাতন সবকিছু আমাদের জানতে হবে, কারণ পরীক্ষাতে কোনটা আসবে এটা তো আমরা জানি না, সব করতে হবে। রাউটার কনফিগারেশনের সময় আপনি যে অপশনগুলো পান ওইগুলোর মধ্যে ডিটেইলস, কোন আপনার ডাব্লিউইপি তে কিভাবে কোন প্রোটোকলে পাসওয়ার্ড এনক্রিপশন হয়, ডাব্লিউপিএ 2 তে কিভাবে এনক্রিপশন হয়, ডাব্লিউপিএ 2 পিএসকে তে কিভাবে এনক্রিপশন হয়, প্রোটোকল গুলোর নাম জানতে হবে, প্রোটোকল গুলো কিভাবে কাজ করে জানতে হবে। এগুলো পরীক্ষাতে থাকে, এগুলো আছে আমাদের পড়াশোনার মধ্যে, এই সিলেবাসের মধ্যে আছে, আমি একটু পরেই দেখাবো এগুলো। এখানে যেমন এই যে দেখেন, এটাতে আছে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস গুলোর কাজ কি। অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস আছে এখানে, রাউটার, সুইচ, অ্যাক্সেস পয়েন্ট, কন্ট্রোলার, এগুলোর কোনটার কি কাজ জানতে হবে আমাদের, পরীক্ষাতে আসবে। এখানে আছে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি এখানে আছে। তারপরে বিভিন্ন ধরনের কেবল নিয়ে পড়াশোনা আছে। তারপরে বিভিন্ন প্রোটোকল নিয়ে পড়াশোনা আছে। এই জায়গায় হলো আইপি ভার্সন 4 নিয়ে পড়াশোনা। এই দুই জায়গাতে 1.89 আছে আইপি ভার্সন 6 নিয়ে পড়াশোনা। তারপরে বিভিন্ন অপারেটিং সিস্টেমে আইপি প্যারামিটার, আইপি কিভাবে দিব, অপারেটিং সিস্টেমে আইপি এগুলো কিভাবে ম্যানেজ করব। ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা আছে এখানে। এইখানেই দেখেন এই যে এসএসআইডি আছে, তারপরে এনক্রিপশন টেকনোলজি আছে। এখন এসএসআইডি তে আমরা যে পাসওয়ার্ড দিই, সেই পাসওয়ার্ড আমরা কি কি ধরনের এনক্রিপশন করতে পারি, কোন প্রোটোকল দিয়ে এনক্রিপশন গুলো হয়, এগুলো আমরা পড়বো। আরো নিচে আরো পড়াশোনা আছে এগুলো। কিছু ভার্চুয়ালাইজেশন আছে আমাদের নেটওয়ার্কে। তারপরে আছে হচ্ছে সুইচে ম্যাক অ্যাড্রেস টেবিল কিভাবে তৈরি হয়, সেটার কনসেপ্ট আছে এখানে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 এর ম্যাক্সিমাম অংশই হলো সুইচ নিয়ে পড়াশোনা, এবং এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়েও কিছু পড়াশোনা আছে। এই যে অংশটাতে আছে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক পড়াশোনা। চ্যাপ্টার 3 হচ্ছে রাউটিং, চ্যাপ্টার 2 সুইচিং, সুইচ নিয়ে পড়াশোনা। আর চ্যাপ্টার 3 হলো রাউটার নিয়ে পড়াশোনা, রাউটিং আছে এখানে। এখান থেকে 250 মার্কস পরীক্ষাতে থাকবে। আইপি কানেক্টিভিটি এখানেও আছে, দেখেন একটা রাউটারের ভেতর রাউটিং টেবিল তৈরি হয়, এর মধ্যে কি কি ইনফরমেশন থাকে। একটা রাউটারের কাছে কোন একটা ডাটা ট্রাফিক আসলে, এই ডাটা ট্রাফিক সে কোন দিকে পাঠাবে, ফরওয়ার্ডিং ডিসিশন একটা রাউটার কি করে নেয়। তারপরে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 উভয় ফরম্যাটে কয়েকটা রাউটিং কনফিগারেশন করতে বলেছে আমাদের। আইপি ভার্সন 4 এবং 6 নিয়ে চ্যাপ্টার 1-এই পড়াশোনা আছে, আমরা ওখানে জানবো আইপি ভার্সন 4 কিভাবে লিখতে হয়, 6 কিভাবে লিখতে হয়, এর কি কি টাইপ আছে, এর কি কি টাইপ আছে, দুটার মধ্যে কি পার্থক্য আছে, আইপি ভার্সন 4-এ আইপি কতগুলো, আইপি ভার্সন 6-এ আইপি কতগুলো, এগুলো চ্যাপ্টার 1-এ আমরা পড়ে আসবো। চ্যাপ্টার 3-তে এসে আমরা শিখবো আইপি ভার্সন 4 এবং 6 উভয় ফরম্যাটে আমরা কি করে এই রাউটিং গুলো কনফিগারেশন করি। এরপরে আছে হচ্ছে একটা ডাইনামিক রাউটিং কনফিগারেশন, ওএসপিএফ ভার্সন 2। এটা আইপি ভার্সন 4 দিয়ে কনফিগারেশন করতে বলেছে, সিলেবাসে 4 দিয়ে আছে, আমরা 4 এবং 6
দুইটাই পড়বো। পরীক্ষাতে আইপি ভার্সন 6 দিয়ে আসবে না, কিন্তু এটা আমরা জানার জন্য পড়বো। তারপরে 3.5 আছে হচ্ছে রিডান্ডেন্সি প্রোটোকল। মানে আপনি একটা অফিসে একাধিক আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিলে সেই ইন্টারনেট কানেকশনে প্রাইমারি সেকেন্ডারি কিভাবে ডিক্লেয়ার করবেন। আপনার অফিসটাকে দুইটা আইএসপি তে কানেক্ট করলেন, আপনি রাউটারকে কনফিগার করে দিবেন যে সব ট্রাফিক আইএসপি 1 দিয়ে যাবে। আইএসপি 1 এর কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেলে সব ট্রাফিক অটোমেটিক্যালি আইএসপি 2 তে শিফট হয়ে যাবে। আমরা প্রথমেই কনফিগার করে রাখবো, পরবর্তীতে যখন কেবল কাটা যাবে তখন রাউটার অটোমেটিক্যালি প্রাইমারি লিঙ্ক কোনটা সেকেন্ডারি লিঙ্ক কোনটা আইডেন্টিফাই করতে পারবে। দুইটাই যখন কানেক্টেড তখন কোন দিকে ডাটা পাঠাবে এটা রাউটার বুঝবে। আবার কেবল যদি কাটা যায় তখন কি করতে হবে এটাও রাউটার বুঝবে। আমরা এখানে এই ব্রিজ কনফিগারেশন। করতে পারেন, হ্যাঁ বলেন। ব্রিজ করতে হবে না কনফিগারেশন? হ্যাঁ, বিভিন্ন ধরনের কনফিগারেশন এখানে আছে, সেগুলোই আমাদের এখানে পড়তে বলেছে। পারপাস, ফাংশন, প্রসেস। এক্সামটা কি সব কি এমসিকিউ করে থাকবে নাকি রিটেন টাইপস? এক্সামে কি থাকবে একটু আগে বলেছি, সব এমসিকিউ থাকবে না। এই যে এখানে বলেছি এমসিকিউ থাকবে 80-85টা। তারপরে ড্রাগ এন্ড ড্রপ থাকবে 10-15টা। সিমুলেশন থাকবে 5টা। মানে অ্যারাউন্ড 5টা থাকবে, 3-4টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে। 3 ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকবে। সবই অবজেক্টিভ থাকবে না, অবজেক্টিভ থাকবে, ড্রাগ এন্ড ড্রপ থাকবে, আর সিমুলেশন থাকবে। স্যার পাস মার্ক তো অনেক, এটা ডিফিকাল্ট না পাস করাটা? এতে অনেক পাস ভালো মার্কস, জানতে হয়। পাস মার্কস অনেক। পাস করাটা ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু পাস করে মানে ফেল করে কম্পারেটিভলি খুব কম। কারণ হচ্ছে সিসিএন এ পরীক্ষাতে, হ্যাঁ এটা ঠিক যে অনেক মার্কস পেতে হয়। আবার অনেক বেশি টাকা ফি, সিসিএন এ পরীক্ষা দিতে মোটামুটি 37-38 হাজার টাকা, 39 হাজার টাকা এরকম লাগে সিসিএন এ পরীক্ষা দিতে। জি, কাজে এত অনেক টাকা টাকা। খরচ করে যারা পরীক্ষা দেয় তারা ওইরকম প্রিপারেশন নিয়েই পরীক্ষা দেয়। প্রিপারেশন নিয়ে মানে এত টাকা দিয়ে পরীক্ষা দিয়ে তো ফেল করা যাবে না। এত টাকা দিয়ে পরীক্ষা দিলাম, ফেল করলাম, পরীক্ষা তাহলে তো দেওয়ার হবে না। পূর্বে কি কোনো সিস্টেম আছে যে আমি নিজেকে ইভালুয়েট করার, হ্যাঁ পরীক্ষা অবশ্যই দেওয়ার? আছে, সেগুলো সব আমি দিব। আপনি নিজে পড়বেন, নিজেই নিজেকে টেস্ট করবেন, সেগুলো করা যাবে। ঠিক ওকে আছে। স্যার, কাজে যারা থ্যাংক ইউ। পরীক্ষা দেয় মানে ফেলের হার খুবই কম, ফেল করে খুব কম। যারা পরীক্ষা দেয় তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে তারপরেই পরীক্ষা দেয়, কাজে ফেল করে কম। ঠিক আছে। যে পাস মার্কস বেশি এটা ঠিক, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা প্রস্তুতি নিব, পাশও করব। ঠিক আছে। চ্যাপ্টার 4, আইপি সার্ভিসেস। এখান থেকে 100 মার্কস থাকবে পরীক্ষাতে। এখানে পড়াশোনাও ছোট ছোট পড়াশোনা, একেবারে কম না, ছোট ছোট অনেকগুলো কনফিগারেশন আছে। এটা থেকে 100 মার্কস থাকবে পরীক্ষাতে। সিকিউরিটি ফান্ডামেন্টালস, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সিকিউরিটি নেটওয়ার্কের জন্য খুবই জরুরি একটা ইস্যু। এই চ্যাপ্টার থেকে 150 মার্কস থাকবে। এখানে আমরা শিখবো রাউটারে কি করে পাসওয়ার্ড সেট করতে হবে, পাসওয়ার্ড এনক্রিপশন করতে হবে, কি করে রাউটারে পাসওয়ার্ড রাউটারের ভেতরেই সেভ করে রাখবো, আবার রাউটারের বাইরে কোথাও সেভ করে রাখবো। আমরা যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনশিওর করি, এগুলো রাউটারে কি করে করতে হয়। পাসওয়ার্ডের মিনিমাম ক্যারেক্টার কত ক্যারেক্টারে হবে, যেমন আপনার জিমেইলে একটা অ্যাকাউন্ট করতে গেলে 6 ক্যারেক্টারে পাসওয়ার্ড দিতে হয়, রাউটারেও আমরা বলতে পারি যে মিনিমাম 8 ক্যারেক্টারে পাসওয়ার্ড দিতে হবে। এগুলো বাই ডিফল্ট কনফিগার করা থাকে না, কনফিগার করে নিতে হয়। তারপরে এখানে আমরা শিখবো হচ্ছে দুইটা ভিন্ন লোকেশনে দুইটা অফিস আছে আপনার, এই দুইটা অফিসের মধ্যে আমরা কিভাবে একটা সিকিউর কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি ভিপিএন এর মাধ্যমে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, নিশ্চয়ই টার্মটা শুনেছেন সবাই, ভিপিএন। এই ভিপিএন কনফিগারেশন কিভাবে আমরা করব 5.5 মানে সিকিউরিটি চ্যাপ্টারে আমরা জানবো, এটা চ্যাপ্টার 5-এ। তারপরে আমাদের নেটওয়ার্ক থেকে কোন কোন ট্রাফিক বাইরে যাবে, নেট বাইরে থেকে কোন কোন ট্রাফিক আমাদের নেটওয়ার্কে আসবে, ইউজাররা কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে। আমাদের একটা এফটিপি সার্ভার আছে, এই এফটিপি সার্ভার কারা কারা অ্যাক্সেস করতে পারবে। একটা ওয়েবসাইট আছে, এটা কারা কারা ব্রাউজ করতে পারবে, কারা কারা পারবে না। এগুলো আমরা কন্ট্রোলিং শিখবো এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 5.6 এটা আছে। যেমন অনেক অফিস আছে ফেসবুক বন্ধ করে রাখে, ইউটিউব বন্ধ করে রাখে, স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট বন্ধ করে রাখে, অনেক অফিসেই আছে এগুলো। তো এগুলো কি করে কনফিগার করতে হয় 5.6 আমরা এই জিনিসগুলো শিখবো। সিকিউরিটি চ্যাপ্টারের এই পড়াশোনাগুলো একটু কঠিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 150 পরীক্ষাতে থাকবে। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে থিওরিটিক্যাল, সম্পূর্ণ অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এই চ্যাপ্টারে আমরা শিখবো নেটওয়ার্ক অটোমেশন জিনিসটা কি। অটোমেশন টার্মটার সাথে আমরা বেশ কয়েক বছর যাবত পরিচিত, অফিসে আমরা এই কথাগুলো শুনি যে এই এই কাজটা অটোমেশন করতে হবে, এই কাজ অটোমেশন করতে হবে। অফিস আপনার পেপারলেস কাজ করতে হবে, মানে কাগজে লেখালেখি হবে না, সব লেখালেখি হবে অনলাইনে। ঠিক আছে। এরকম কথাবার্তা আমরা শুনি অটোমেশন। তো এখন আমাদের নেটওয়ার্ক অটোমেশন করতে হবে। তো সেই নেটওয়ার্ক অটোমেশন কি, নেটওয়ার্ক অটোমেশন করলে কি সুবিধা আছে, না করলে কি অসুবিধা আছে,
এই জিনিসগুলো এই চ্যাপ্টারে আছে। এবং নেটওয়ার্ক অটোমেশন করার জন্য আমরা কি কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, কোন রাউটার কোনটা সাপোর্ট করে কোনটা সাপোর্ট করে না, এই সব কিছু পড়াশোনা এই চ্যাপ্টারে আছে। চ্যাপ্টার 6, অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি। এই 6টা চ্যাপ্টার পড়তে হবে, পড়ে পরীক্ষা দিতে হবে। দেন পরীক্ষা দিয়ে আপনি এরকম একটা রেজাল্ট শিট পাবেন। এরকম আমরা ওই যে বললাম যে একটু আগে 825 হচ্ছে পাস মার্কস। আগে এই রেজাল্ট শিটে পাস মার্কস কত এটা রেজাল্ট লিখাই থাকতো। টোটাল মার্কস কত, রেজাল্ট পাস, এটা লেখা থাকতো। কিন্তু এখন আর টোটাল মার্কসটা লেখা থাকে না। কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস পরীক্ষাতে থাকবে এটা আমরা জানলাম। এইখানে রেজাল্ট শিটে আমরা পাবো আপনি পরীক্ষা দিয়ে কত পেয়েছেন। কোন চ্যাপ্টারে, নেটওয়ার্ক ফান্ডামেন্টালস প্রথম চ্যাপ্টার, এখান থেকে 200 মার্কস থাকে। আপনি এখানে কত পেয়েছেন পার্সেন্টেজ আকারে লেখা থাকবে। এটা যে স্টুডেন্টের, সে 200-তে 180 পেয়েছিল। তারপরে নেটওয়ার্ক অ্যাক্সেস, এখান থেকেও 200 মার্কস থাকে। এখানে এসে 200-তে 200 পেয়েছে। আইপি কানেক্টিভিটি, এই চ্যাপ্টার থেকে 250 থাকে, সে 250-ই পেয়েছে, 100% মার্কস পেয়েছে এখান থেকে। তারপরে আইপি সার্ভিসেস, এই চ্যাপ্টার থেকে হচ্ছে 100 মার্কস থাকে, সে এখানে 90 পেয়েছে। সিকিউরিটি ফান্ডামেন্টালস, এখানে হচ্ছে 150 থাকে, তার এখান থেকে 80% মার্কস আসছে। অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি, এখান থেকে 100 মার্কস থাকে, সে এখানেও 100% মার্কস পেয়েছে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ আপনি কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এটা রেজাল্ট শিটে উল্লেখ থাকে। টোটাল আপনি কত পার্সেন্ট পেলেন, মানে এগুলো অ্যাভারেজ করে এটাও লেখা থাকে না, টোটাল মার্কসটাও লেখা থাকে না। এটা হচ্ছে রেজাল্ট শিট। আর ওরিয়েন্টেশন ক্লাসে আমরা এই পেজটাও পড়েছিলাম। এখানে আমরা জেনেছিলাম যে এমন কি কি টপিকস আছে যেগুলো আমাদের সিলেবাসে নাই, তারপরে আমাদের পড়তে হবে। এরকম কিছু টপিকস এখানে আছে, যেমন ওএসআই মডেল, তারপর হচ্ছে ভিটিপি, এই যে রাউটিং প্রোটোকল গুলো, ইআইজিআরপি রাউটিং প্রোটোকল, রিট রাউটিং, ওএসপিএফ ভার্সন 3, এগুলো আমাদের সিলেবাসে নাই, এগুলো পড়তে হবে। ইআইজিআরপির অনেকগুলো টাইপ আছে, পড়তে হবে। বিজিপি রাউটিং একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের সিলেবাসে নাই। জিআরই টানেল, ওয়ান অ্যাক্সেস, এই টপিকস গুলো আমরা পড়বো, এগুলো আমাদের সিলেবাসে নাই। ওরিয়েন্টেশন ক্লাসে আমরা এই পর্যন্ত জেনেছিলাম। এখন আমরা একটু পড়তে শুরু করি। আমরা যে ইমরান ভাই বলেছে আপনাদেরকে ক্লাস শিডিউল হচ্ছে শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন, 9টা থেকে 11টা পর্যন্ত। আমরা আজকে প্রথম দিন বলে একটু দেরিতে শুরু করেছি, অফিসিয়াল কিছু কাজকর্ম ছিল ওনাদের। 9:30 শুরু করেছে, আগামী দিন থেকে আমরা 9টাতে শুরু করবো। দেখেন, একদম শুরুতেই আছে হোয়াট ইজ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি জিনিস? নেটওয়ার্কিং হচ্ছে ইন্টার কানেকশন অফ ডিভাইসেস ফর ডাটা শেয়ারিং অর ফর কমিউনিকেশন ইজ কল্ড নেটওয়ার্কিং। মানে কিছু ডিভাইসের মধ্যে আপনাকে কানেক্টিভিটি করতে হবে। যেমন এটা একটা রাউটার, এটা একটা সুইচ, এটা একটা ওয়াইফাই রাউটার, এটা একটা কম্পিউটার, এই সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড আছে, এটা একটা ল্যাপটপ অ্যাকচুয়ালি, এটা একটা সার্ভার, এবং এইটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। এই যে রাউটার, সুইচ, তারপরে কম্পিউটার, সার্ভার, ওয়াইফাই রাউটার, এদের মধ্যে একটা কানেক্টিভিটি করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে ডাটা কমিউনিকেশন করা, ডাটা শেয়ার করা। এই কমিউনিকেশন করা, শেয়ার করার উদ্দেশ্যে ডিভাইসগুলোর মধ্যে আমরা যে একটা ইন্টার কানেক্টিভিটি করি, এটাকেই বলি নেটওয়ার্কিং। এখানে যে সিম্বল গুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে। দেখেন, এটা একটা রাউটারের সিম্বল, এরকম করে একটা গোল চিহ্ন দিয়ে তীর চিহ্ন, দেখেন দুইটা ভেতরের দিকে দুইটা বাইরের দিকে, এরকম। বইতে আমরা এরকম পাবো, দুইটা ভেতরের দিকে দুইটা বাইরের দিকে। কিন্তু আমরা যখন কাজ করি, পড়াশোনা করি, লিখতে গিয়ে আমরা একটা তীর চিহ্ন দিই না, গোল দিক দাগ দিলে আমরা বুঝতে পারি এটা একটা রাউটার। এইটা একটা রাউটার, ওয়াইফাই রাউটার। এর সাথে যদি দুই পাশে দুইটা অ্যান্টেনা থাকে তখন আমরা বুঝতে পারি যে এটা একটা ওয়াইফাই ডিভাইস, একটা ওয়াইফাই রাউটার। এটা একটা সুইচ, সুইচের সিম্বলটা এরকম, এখানে তীর চিহ্ন এইদিকে, এইদিকে দুইটা, আবার এইদিকে দুইটা, এইদিকেও স্যার, দুইটা। ওয়াইফাই রাউটার আর নর্মাল রাউটারের মধ্যে পার্থক্যটা কি? নর্মাল রাউটার কেবল দিয়ে কানেক্টেড হবে, ক্লায়েন্টদেরকে কেবল দিয়ে কানেক্ট করবে, আর ওয়াইফাই রাউটার ফ্রিকোয়েন্সি দিয়ে কানেক্ট করবে। ওয়াইফাই রাউটার ইনপুটটা নিবে কেবল দিয়ে, কিন্তু এর সাথে যারা কানেক্টেড হবে, মোবাইল ফোন, ল্যাপটপ, তারা হচ্ছে সবাই ফ্রিকোয়েন্সি দিয়ে কানেক্টেড হবে, কেবল দিয়ে না। এখানে যেমন সব দিকেই কেবল কানেকশন, আর এখানে দেখেন একটা এটা মনে ড্রপ হয় দিয়ে অনেক, আছে। এটা কি অনেক পুরানা ডিভাইস? এটা তো কখনো আমি দেখি নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। ওয়াইফাই রাউটার আপনি যে দেখেন নাই আপনার রাউটারটা, বাসায়? আপনার বাসায় ওয়াইফাই রাউটার আছে? ওয়াইফাইটা দেখছি, মানে নর্মাল রাউটারটা যেটা, মানে এটা আপনার এই যে, হ্যাঁ, এটা নর্মাল, নর্মালটা, হ্যাঁ। এইটার কথাই তো বলছেন। নর- জি জি জি, এটা এইটা, পুরোনো, এইটা এটা আমি পুরোনো দেখি। ডিভাইস না, এটা একটু হাই এন্ডেড ডিভাইস। এটা আমরা সব জায়গায় ব্যবহার করি না বলে দেখি না। ঠিক আছে, এইটা তো লো এন্ডের ডিভাইস, সবার বাসায় আছে এটা। এই ওয়াইফাই রাউটার হ্যাঁ সবার হ্যাঁ। বাসায় আছে। কিন্তু এটা তো সবার বাসায় না, এটা থাকে আইএসপি তে, বড় বড় অর্গানাইজেশনের সার্ভার রুমে।
এই জন্য ও আমরা এটা আচ্ছা। দেখি না, ঠিক আছে? জি জি। এইটাই মূলত কাজটা করবে, এবং আমাদের পড়াশোনার হার্ট হচ্ছে এটা, ব্রেইন হচ্ছে এটা, পড়াশোনা ম্যাক্সিমাম পড়াশোনা হচ্ছে এই রাউটার কনফিগারেশনের উপরে। এইটার উপরে আমাদের একদিন হয়তো আধা ঘন্টার একটা ক্লাস। এই ওয়াইফাই রাউটার তো একটা কমপ্লিট প্যাকেজ, ওইখানে আমাদের তেমন কিছু কনফিগারেশন করতেই হয় না। আপনি বাসায় যে ওয়াইফাই রাউটারটা ব্যবহার করেন, ওই ওয়াইফাই রাউটারে সবকিছু কনফিগার করা থাকে। আপনি যদি কোনো কিছুই কনফিগার না করেন, জাস্ট কেবলটা কানেক্ট করেন, তাহলেও এটা কাজ করবে। ওর মধ্যে সব কনফিগারেশন করা আছে। আমরা নিজেদের ব্যবহারের সুবিধার্থে ওখানে কিছু কনফিগারেশন করি। কি কনফিগারেশন করি? ওর একটা এসএসআইডি দেই। এসএসআইডি ওখানে বাই ডিফল্ট একটা দেয়া থাকে, আপনি সেটা ইউজ করতে পারেন। এসএসআইডি কে একটা পাসওয়ার্ড দিই, এই পাসওয়ার্ডও বাই ডিফল্ট দেয়া থাকে, আপনি সেটাও ইউজ করতে পারেন। আর এর একটা ইন্টারনেট কানেকশন পোর্ট আছে, ওইখানে আমরা কখনো কখনো কনফিগার করি, ওইখানেও ডিএইচসিপি নাবল করা থাকে, ওইটা কেবল কানেক্ট করলেই কাজ করে। আইএসপি গুলো যদি একটা ইউজার নেম পাসওয়ার্ড দেয়, তাহলে এই ইউজার নেম পাসওয়ার্ডটা কনফিগার করতে হয়। এটা একেবারেই কমপ্লিট প্যাকেজ, এটা কনফিগার করতে 10 মিনিটও লাগে না। এটার উপরে আমাদের একটা ক্লাস আছে। কিন্তু এই রাউটার কনফিগারেশনটাই আমাদের বেশি, একটা আইএসপি তার নেটওয়ার্ক কি করে ম্যানেজ করে। এই রাউটার আর এই রাউটারের মধ্যে পার্থক্য হচ্ছে, এই রাউটার ইউনিডিরেকশনাল কানেক্টিভিটি এস্টাবলিশ করে। মানে আপনার নেটওয়ার্ক থেকে, ধরেন এটা আপনার বাসার ল্যাপটপ, আপনার বাসার ল্যাপটপ এই রাউটার ইউজ করে বাইরের নেটওয়ার্কে যেতে পারবে, ইন্টারনেট যেতে পারবে। কিন্তু বাইরের নেটওয়ার্কে যারা আছে, আপনার বাসার বাইরে যারা আছে, তারা কেউ এই রাউটার ক্রস করে আপনার ল্যাপটপ পর্যন্ত আসতে পারবে না। আপনার বাসার ভেতরের নেটওয়ার্ক ডিভাইস গুলোকে অ্যাক্সেস করতে পারবে না। তার মানে এইগুলো একমুখী ডাটা কানেক্টিভিটি এস্টাবলিশ করে, ইউনিডিরেকশনাল। আর এই রাউটার গুলো বাই ডিরেকশনাল কানেক্টিভিটি এস্টাবলিশ করে, এগুলো দিয়ে ডাটা সব দিকে যেতে পারে। এই ডাটা এই দিকে যেতে পারবে, এই দিকেও যেতে পারবে, এই দিকেও পারবে, এই দিকেও পারবে, সব দিকে যেতে পারবে। কিন্তু এটাতে পসিবল না। এটাতে ডাটা হচ্ছে আপনার এখান থেকে শুধু বাইরে যাবে। বাইরের কেউ, যেমন এই সার্ভার থেকে যদি আমি আপনার এই ল্যাপটপটা অ্যাক্সেস করতে চাই, এটা পসিবল না। কিন্তু এই ল্যাপটপ থেকে সার্ভার অ্যাক্সেস করা পসিবল। ঠিক আছে? আপনি এটা দেখেন নাই, তার কারণ হচ্ছে যে এটা তো আমরা আসলে র্যান্ডম ব্যবহার করি না। এটা ইউজ হচ্ছে বড় নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য। আইএসপি গুলো ব্যবহার করে, ব্যাংক গুলো ব্যবহার করে, মোবাইল টেলিফোন অপারেটর তারা ব্যবহার করে। তারপরে অনেক প্রতিষ্ঠান তাদের সার্ভার রুমেও এই রাউটার ব্যবহার করে, যাদের নেটওয়ার্ক বড় 200, 400, 500 ইউজার আছে, তারা এই রাউটার দিয়ে পারবে না, তাদের এই ধরনের রাউটার ব্যবহার করতে হয়। এই রাউটারের কনফিগারেশনই আমাদের সবচেয়ে বেশি, মানে আমাদের এই কোর্সে। আচ্ছা, নেটওয়ার্কিং গেল, এরপর হচ্ছে বেনিফিটস অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর সুবিধা কি? নেটওয়ার্কিং এর সুবিধা এখানে কয়েকটা পয়েন্ট করা আছে, দেখেন। রিসোর্স শেয়ার করতে পারি আমরা থ্রু দা নেটওয়ার্ক, আমরা কমিউনিকেশন এটা কি করতে পারি। মাইক্রোটিক সুইচ? কোনটা? এইখানে এই যে মাইক্রোটিকের আগে। কোনো কিছুই নাই। এখানে যা আছে সবই ওহো। হচ্ছে সিসকো। আর এইখানে যেটা, এটা হলো সিম্বল। এটা কোনো ডিভাইস ডিপেন্ডেন্ট না, এটা সিম্বল। যেমন আচ্ছা। এটা হচ্ছে রাউটারের সিম্বল, আর এখানে এটা হচ্ছে সুইচের সিম্বল। এটা মানে মাইক্রোটিক, সিসকো, জুনিপার সবার জন্য সিম্বল একই। এটা সুইচের সিম্বল। সুইচের সিম্বলটা হচ্ছে এরকম একটা আয়তক্ষেত্র। দেন হচ্ছে এর দুইটা তীর চিহ্ন এইদিকে, দুইটা তীর চিহ্ন হলো বাইরের দিকে, দুইটা তীর চিহ্ন বাইরের দিকে। দেন এই তীর চিহ্নের সাথে এই তীর চিহ্ন একটা কানেক্টিভিটি আছে, এর সাথে এর একটা কানেক্টিভিটি আছে, এই যেটা। আর হাবের সিম্বলটা হচ্ছে এরকম। হাবেরও দুই দিকে তীর চিহ্ন এরকম, সেটা এইদিকে তীর আর এইদিকে তীর। এটা যেমন দিকে চার মাথা, এটা হলো দুই দিকে দুই মাথা। এটা সুইচ, এটা হাব। এটা এখন এটা সিসকোর সুইচের সিম্বল এরকম, মাইক্রোটিকের সুইচের সিম্বল এরকম, জুনিপার টুনিপার যাই হোক, যে ব্র্যান্ডই হোক একই রকম সিম্বল। এটা, এগুলো সবই হচ্ছে ডিভাইসের সিম্বল, এখানে ব্র্যান্ড ইস্যু না। আর আমরা এই কোর্সে যে পড়াশোনা করব, এখানে আমরা শুধু সিসকো ডিভাইসের কনফিগারেশনই শিখবো। আপনাদের মনে হয় এই কোর্সের সাথে মাইক্রোটিকের একটা কোর্সও আছে, সেখানে আপনারা মাইক্রোটিক শিখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন বেনিফিটস অফ নেটওয়ার্কিং এর মধ্যে আছে রিসোর্স শেয়ারিং। রিসোর্স শেয়ারিং মানে আমাদের যে নেটওয়ার্ক রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলো আমরা শেয়ার করতে পারবো। নেটওয়ার্ক রিসোর্স এর মধ্যে আবার আছে, দেখেন, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, আবার হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। হার্ডওয়্যার রিসোর্স কিভাবে শেয়ার করব? যেমন এই যে আপনারা একটু আগে বললেন যে প্রিন্টার শেয়ার করা নিয়ে প্রবলেম হয়, প্রিন্টার এটা একটা হার্ডওয়্যার। এটাকে যদি আমরা শেয়ার করি, তাহলে 10-20টা কম্পিউটার থেকে একটা প্রিন্টার ইউজ করে প্রিন্ট করা যাবে। সেক্ষেত্রে প্রিন্টারকে কোনো একটা সুইচের সাথে আমরা কানেক্ট করি, অথবা কোনো একটা কম্পিউটারের সাথে কানেক্ট করি, শেয়ার দিয়ে ওই কম্পিউটারটা সবসময় অন রাখি। আর যদি আমরা সুইচের সাথে প্রিন্টারকে সরাসরি কানেক্ট করি, তাহলে কোনো কম্পিউটারের উপর এটা ডিপেন্ডেন্ট না। কম্পিউটার কোনোটা অন রাখতে হবে না, প্রিন্টার অন থাকলেই যে কোনো কম্পিউটার ওটা ইউজ করে প্রিন্ট করতে পারবে। সেক্ষেত্রে কি হয়, কম্পিউটারগুলোকে প্রিন্টারটা চিনিয়ে দিতে হয়। এখন কম্পিউটারগুলোকে প্রিন্টারটা আমরা চিনিয়ে দেই হচ্ছে যদি প্রিন্টারটা শেয়ার দেওয়া থাকে এবং একই নেটওয়ার্কে কানেক্টেড থাকে, তখন থ্রু দা নেটওয়ার্ক আমরা কম্পিউটারকে প্রিন্টারটা চিনিয়ে দিই।
এটা হলো রিসোর্স শেয়ার করা। আবার আমরা কি করি, একটা কম্পিউটারের একটা ফোল্ডার শেয়ার করি বা একটা ড্রাইভ শেয়ার করি। দেন ওই ফোল্ডার ড্রাইভ শেয়ার করলে নেটওয়ার্কের মধ্যে যারা আছে তারা সবাই এই ড্রাইভে ডাটা রাখতে পারবে, ডাটা এখান থেকে নিতে পারবে। আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার করি, এটাতে গেলে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে ফাইল পাঠাই থ্রু দা নেটওয়ার্ক, ইমেইল করি, এগুলো হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং এর মধ্যে। এই ইমেইল আবার কমিউনিকেশনের মধ্যেও আছে। কমিউনিকেশন, যেমন আমরা ভয়েস ভিডিও কনফারেন্স করি, যে আমরা আজকে ভয়েস ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটা ক্লাস করতেছি, আমরা চ্যাটিং করি, আমরা ইমেইল করি, এগুলো হচ্ছে পার্ট অফ কমিউনিকেশন। যদি নেটওয়ার্ক না থাকতো তাহলে আমরা এরকম কমিউনিকেশন করতে পারতাম না, আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এরকম ক্লাস করতে পারতাম না, সবাইকে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এসে তারপরে ক্লাস করতে হতো। এরপর হচ্ছে স্টোরেজ। স্টোরেজ হচ্ছে আমরা যেমন আমাদের ধরেন অফিসে কিছু ডাটা আছে যেটা 24 আওয়ার্স অনলাইনে রাখতে হবে। 24 আওয়ার্স অনলাইনে রাখতে হলে আমাকে কি করতে হয়, এই জন্য একটা সার্ভার কনফিগার করতে হয়, সেই সার্ভারটাকে মানে ইন্টারনেট কানেক্টিভিটি, পাওয়ার কানেক্টিভিটি, এগুলো সবসময় ইনশিওর করতে হয়। ইনশিওর করে ওখানে আমরা ডাটা রাখি, এটাকে আবার স্টোরেজ সার্ভার হিসেবে কনফিগার করতে হয়, যে এই জায়গা থেকে ডাটা যাতে ইউজাররা নিতে পারে। যখন আমরা সার্ভারে এরকম ডাটা রেখে দিই, এই সার্ভারটা আমরা তখন অনেক সময় আমরা এটাকে পাবলিক আইপির সাথে কানেক্ট করি, দেন আমি আমার বাসায় বসেও এই রিসোর্সটা অ্যাক্সেস করতে পারি। আমার বাসায় আমি কম্পিউটারে বসে থ্রু দা নেটওয়ার্ক, থ্রু দা ইন্টারনেট অফিসের সার্ভারটা অ্যাক্সেস করে ওখান থেকে ডাটা নিয়ে কাজ করতে পারি, কাজ শেষে ডাটা আবার রেখে দিতে পারি। আবার অফিসের মধ্যেও সার্ভার রুমে সার্ভারটা আছে, যে কোনো ইউজার তার ডেস্কে বসে থ্রু দা নেটওয়ার্ক সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারে, ওখান থেকে ডাটা নিতে পারে, ডাটা রাখতে পারে। এই যে কথাগুলো আমরা বললাম, কাজগুলো আমরা করি, এই সব কাজ আমরা করতে পারি শুধুমাত্র নেটওয়ার্ক আছে বলে। যদি নেটওয়ার্ক না থাকতো তাহলে কি করতে হতো, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা নিতে হলে একটা সময় আমরা ফ্লপি ডিস্ক ড্রাইভ ব্যবহার করতাম, অনেক আগে। তারপরে আসলো আপনার এই যে সিডি রম আমরা ইউজ করতাম, সিডি ড্রাইভ, পেন ড্রাইভ, এগুলো আমরা ইউজ করতাম। যদিও সিডি, পেন ড্রাইভ, ডিভিডি এগুলো আমরা এখনো ব্যবহার করি, ফ্লপি ডিস্কটা শুধুমাত্র নাই, এটা ব্যাকডেটেড হয়ে গেছে, এটা আর নাই। এখন যদি একই নেটওয়ার্কের মধ্যে থাকে বা শেয়ার দেয়া থাকে ভিন্ন নেটওয়ার্ক থেকেও সম্ভব, আমরা পেন ড্রাইভ ছাড়া, সিডি ড্রাইভ ছাড়াও ডাটা শেয়ার করতে পারি থ্রু দা নেটওয়ার্ক। এগুলো হচ্ছে নেটওয়ার্কিং এর সুবিধা। এরপরে পৃথিবীর প্রথম নেটওয়ার্ক আরপানেট, এই নেটওয়ার্কের নাম, এটা হচ্ছে পৃথিবীর প্রথম নেটওয়ার্ক। এটা দেখেন বলেছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট নেটওয়ার্ক ডিজাইন বাই আমেরিকান ডিফেন্স। এই নেটওয়ার্কটা আমেরিকান সেনাবাহিনী ডিজাইন করেছিল 1969-এ, 1969 সালে। এটা কি ধরনের আইডিয়া ছিল, এই আইডিয়াটা ছিল ইন্টার কানেকশন অফ 4 ইউনিভার্সিটি কম্পিউটার্স। 1969 সালে আমেরিকার এই 4টা লোকেশনের 4টা ইউনিভার্সিটির মধ্যে কানেক্টিভিটি দিয়ে পৃথিবীর প্রথম নেটওয়ার্কের জন্ম। এই টার্মগুলো সিসিএনএ পরীক্ষাতে আসবে না, বাট মনে রাখতে হবে, আপনি যখন আমাদের দেশে বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে যাবেন, সেখানে গভর্নমেন্ট সার্ভিসে দেখবেন অনেক জায়গায় আপনার প্রিলিমিনারি পরীক্ষা হয়, অবজেক্টিভ কোশ্চেন আসে, তারপরে রিটেন পরীক্ষা হয়, সেই জায়গাতে এই প্রশ্নগুলো থাকে, তখন আসবে এরকম যে পৃথিবীর প্রথম নেটওয়ার্কের নাম কি, দিস ইজ দ্য নেম, কত সালে ডিজাইন করা হয়েছিল, কারা ডিজাইন করেছিল, এই টাইপের প্রশ্ন এই অবজেক্টিভ কোশ্চেনে থাকে, কাজে এগুলো পড়তে হবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথম নেটওয়ার্কের নামটা হচ্ছে আরপানেট। এটা 1969 সালে ডেভেলপ করা হয়েছিল, আমেরিকান ডিফেন্স ডেভেলপ করেছিল। আর এই আইডিয়াটা কি ছিল, আইডিয়া ছিল যে 4টা ইউনিভার্সিটির কম্পিউটারগুলোর মধ্যে কানেক্টিভিটি করা হয়েছিল। এটা 1969 সালে প্রথম নেটওয়ার্ক। এরপরে 1970 সালে এই নেটওয়ার্কের সাথে আরো কয়েকটা ইউনিভার্সিটির নেটওয়ার্ক, ভিন্ন লোকেশনের লং ডিস্টেন্সের নেটওয়ার্ক কানেক্ট করা হয়। তারপরে 1972 সালে, 77 সালে এরকম ডে বাই ডে মানে কানেক্টিভিটি বাড়তেছে। এইভাবে কানেক্টিভিটি বেড়ে 1969 সাল থেকে এখন 2025 সালে সারা পৃথিবীর সবাই একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এই নেটওয়ার্কটাকে আমরা বলছি ইন্টারনেট। সারা পৃথিবীর সবাই এখানে কানেক্টেড। এই যে ইন্টারনেট কানেক্টিভিটি, এই ইন্টারনেট কানেক্টিভিটি সারা পৃথিবীতেই আছে, সব দেশ সবার সাথে কানেক্টেড। এই সব দেশ সবার সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা একটা স্পেশাল টাইপের কেবল ব্যবহার করি, যে কেবলকে আমরা বলি সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল, দেখেন আমরা এখানে সাবমেরিন কেবলের ম্যাপ দেখতে পাচ্ছি, আমি যে ওয়েবসাইটটাতে আছে এই ওয়েবসাইটটা হচ্ছে সাবমেরিন কেবল ম্যাপ। আপনারা কি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? এখানে বিভিন্ন কালারের অপটিক্যাল ফাইবার আছে। এই অপটিক্যাল ফাইবার গুলো সাগরের নিচ দিয়ে টানা হয়েছে, সাবমেরিন কেবল বলে এগুলোকে। আমরা অপটিক্যাল ফাইবার আমাদের দেশে ওভারহেড, আন্ডারগ্রাউন্ড বিভিন্ন ভাবে কানেক্ট করতে পারি। আর এইগুলো হচ্ছে সাগরের নিচ দিয়ে, এই জন্য এগুলোর নাম হচ্ছে সাবমেরিন কেবল। এই অপটিক্যাল ফাইবার গুলোর মধ্যে কয়েকটা অপটিক্যাল ফাইবারের কানেক্টিভিটি আমাদের দেশে আছে, দেখেন।
আচ্ছা, আমি ওই ছবিটাতে পরে যাই। কেউ কি বলতে পারবেন আমাদের দেশে কোন কোন অপটিক্যাল ফাইবারের কানেক্টিভিটি আছে, মানে কোন কোন সাবমেরিন কেবলের কানেক্টিভিটি আমাদের দেশে আছে? এসএমআই 5 আর এসএমআই 6। সিমিউই 5 এবং সিমিউই 6। কুয়াকাটা আর একটা হচ্ছে কক্সবাজার। হ্যাঁ হ্যাঁ, বলেন। একটা কুয়াকাটা আর একটা কক্সবাজার। ওকে ফাইন, হ্যাঁ, এখানে সেই জিনিসগুলো আছে। দেখেন, এই যে এটা হলো সিমিউই 4, এটা কক্সবাজারে কানেক্টেড। এটাই বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল। এই কানেক্টিভিটিটা আসছে হচ্ছে 2005-এ। আর এটা হচ্ছে সিমিউই 5, এটা হলো দ্বিতীয় কানেকশন। ঠিক আছে, আরো কিছু কানেকশন আসার অপেক্ষায় আছে। এই যে এখানে দেখেন একটা আছে সিমিউই 6, এটা। আর এটা একটা এখন তো প্রাইভেট কেবল। এখন তো স্টার লাইনে, স্টার লাইন কি আছে এখন, কি হ্যাঁ, এরকম কানেকশন? স্টারলিংক এটা তো হচ্ছে আপনার স্যাটেলাইট দিয়ে, কিন্তু এগুলো হচ্ছে সাবমেরিন কেবল। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো সাবমেরিন কেবল ম্যাপ। এগুলো 2005-এ এই কানেকশনটা আসছে। দেখেন, প্রথম এই কেবলটার উপর আমি ক্লিক করেছি, সিবিই 4। যে কেবলের উপরে ক্লিক করবেন তখন শুধু ওই একটা কেবলই দেখাবে, বাকিগুলো ডিজেবল হয়ে গেছে। দেখেন, শুধু একটা কেবল অ্যাক্টিভ আছে, এটা। এই কেবলটা সম্পর্কে ডিটেল জানতে হলে এই যে এখানে ডান পাশে দেখেন আসছে যে এই কেবলটা 2005-এ এস্টাবলিশড। এই কেবলের লেন্থ হচ্ছে 20,000 কিলোমিটার। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 20,000 কিলোমিটার হচ্ছে এইটার লেন্থ। এই কেবলের মালিক কারা কারা, ওনার কারা কারা, দেখেন। এই কেবলটার মালিক কোনো একটা নির্দিষ্ট দেশ বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান না। এটা যে দেশগুলোর পাশ দিয়ে চলে গেছে, যে দেশগুলোতে এর কানেক্টিভিটি আছে, তারা সবাই এর মালিক। দেখেন, আমরাও এই কেবলটার একটা অংশের মালিক। মানে এইখান থেকে এই পর্যন্ত 20,000 কিলোমিটার টোটালটা কিন্তু আমাদের না। আমাদের মালিকানা আছে একটা নির্দিষ্ট অংশের, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটা এই কেবলের একটা নির্দিষ্ট অংশের মালিক। আর কারা কারা মালিক এখানে তাদের নাম আছে। এগুলো হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট। এই যে গোল চিহ্ন করা মাঝখান মাথায় মাথায় গোল চিহ্ন, এগুলো হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট। ল্যান্ডিং পয়েন্ট কোথায় কোথায় আছে দেখেন। আমাদের আছে কক্সবাজার বাংলাদেশে। ঠিক আছে, এরপরে পৃথিবীর কোন কোন দেশে আছে সব লিস্ট এখানে আছে। আপনি এখানে যখন মাউসটা রাখবেন অটোমেটিক্যালি ওইখানে মার্ক করবে, এই গ্রাফে মার্ক করবে যে কোন জায়গাটা, মানে যে এটা করাচি, এটা জেদ্দা। ঠিক আছে, এরকম মার্ক করবে। তো দেখেন এরকম মোটামুটি গোটা 20 ল্যান্ডিং পয়েন্ট আছে। তো এই কেবলগুলোর নাম হচ্ছে SMW